বলছেন? এটাও তো টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সংসদ হামলায় তদন্ত কমিটি গঠন স্বরাষ্ট্র মন্ত্রকে, সিআরপিএফ এর ডিজির নেতৃত্বে কমিটি, অন্য এজেন্সির অফিসাররাও কমিটিতে, নিরাপত্তায় গাফিলতি খতিয়ে দেখবে কমিটি, দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট দেবে কমিটি। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে সাসপেন্ড করা হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। সংসদে হামলার জের এখনো পর্যন্ত 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। রাজীব চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে, রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, এখনো পর্যন্ত 7 জনকে সাসপেন্ড করা হয়েছে, কি আপডেট রয়েছে লাস্ট তোমার কাছে? দেখো, আমরা জানি সংসদে গতকাল যে হামলা হয়েছে সেই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তারা দ্রুত রিপোর্ট দেবে, যার নেতৃত্বে রয়েছেন সিআরপিএফ এর ডিজি। এবং সেই তদন্ত কমিটি তদন্ত শুরু করার শুরুতেই সংসদের যারা নিজস্ব নিরাপত্তার কাজে নিযুক্ত থাকেন এমন 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাদের গাফিলতি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের সাসপেন্ড করা হয়েছে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় সামনে আসছে যে 6 জনকে গ্রেপ্তার করা, যে অপরাধমূলক ষড়যন্ত্র, অনধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়া সহ দেশদ্রোহ সহ মোট 6টি ধারায় মামলাও করা হয়েছে। এবং সেই মামলা করার পরে পুলিশ বিষয়টি দিল্লি পুলিশের যে বিশেষ শাখা তাদের হাতে স্থানান্তর করেছে। এবং আরো এক ব্যক্তির খোঁজ চলছে, ললিত দাস, যিনি এই ঘটনায় যুক্ত বলে মনে করছে দিল্লি পুলিশ এবং যার হাত ছিল এই ঘটনায়। তার কারণ একটি এনজিওর সঙ্গে যুক্ত ললিত দাস। রাজীব, আমি তোমাকে একটু জানতে চাইবো যে গ্রেফতার করা হয়েছে 6 জনকে, যেমনটা তুমি বলছিলে যে গতকালই সংসদ চত্বর থেকে গ্রেফতার 4 এবং পরে গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে 2 জনকে, তার মধ্যে বিশাল শর্মা ও তার স্ত্রী বৃন্দা শর্মা। এদের কি ভূমিকা ছিল এই গোটা ঘটনায়, সেটা প্রথমে একটু জানতে চাইবো তোমার কাছে। দেখো, দিল্লি পুলিশ যেটা জানাচ্ছে যে বিশাল শর্মা এবং বৃন্দা শর্মা এই ঘটনায় সরাসরি যুক্ত। তার কারণ এই ঘটনায় যারা অভিযুক্ত, যাদের গ্রেফতার করা হয়েছে গতকাল ভেতর থেকে এবং বাইরে থেকে, তারা গত 2 দিন গুরুগ্রামেই ছিলেন এই বিশাল শর্মা এবং বৃন্দা শর্মার বাড়িতে। তাদের বাড়িতে বসেই পুরো ঘটনার ছক কষা হয়েছে। এবং আরেকটি ঘটনা, তার খবর, তা হলো এই ছক কিন্তু কষা হয়েছিল, একেবারে নীল নকশা করা হয়েছিল আজকে আক্রমণ করার জন্য। মূলত সংসদের যে নিরাপত্তা বলয় সেগুলো বিঘ্নিত করে ভেতরে ঢুকে হামলা করা এবং জানান দেওয়া। এই ঘটনার পুরো পরিকল্পনা করা হয়েছিল চণ্ডীগড়ে। প্রথম এদের আলাপ, তারপরে গুরুগ্রামে এসে তারা এই বিশাল শর্মার বাড়িতে তারা মিলিত হন এবং বিশাল শর্মার বাড়ি থেকেই নকশা করা হয়। কিন্তু সংসদে ঢোকার জন্য যে পাসের প্রয়োজন হয় সেটি 13 তারিখ অর্থাৎ গতকালের পাস হওয়ার কারণে গতকালই তারা এটাকে একেবারে বাস্তবায়িত করতে বাধ্য হয়। আর যার কারণেই কিন্তু পুরো ঘটনাটা সামনে আসে এবং তারা আসার ফলে সংসদ ভবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কতটা একেবারে বজ্রআটুনি ফসকা গেরোর মতো রয়েছে একেবারে, সেইটা কিন্তু চোখের আঙুল দিয়ে তারা দেখিয়ে দিয়েছেন। এবং এখনো পর্যন্ত যে খবর আসছে তাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন যুবক এই পুরো ঘটনাটি ঘটাবার জন্য পরিকল্পনা করেছিলেন এবং এদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা, কোনো সংগঠনের সঙ্গে জড়িত কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তারা যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানের সঙ্গে যে সমস্ত সংগঠনের মিল রয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ রয়েছে কিনা সেগুলিও কিন্তু খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। আর এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করার পরেও 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধীরা দাবি জানাচ্ছে যে সংসদের লোকসভা এবং রাজ্যসভা 2টি কক্ষ মিলিয়ে একটি যৌথ তদন্ত কমিটি, অর্থাৎ যৌথ পার্লামেন্টারি কমিটি যাকে বলা হয় জেপিসি, সেটি গঠন করা হোক। আর এদিকে সরকারের তরফে যাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দেন সেই দাবিও জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চাওয়া হয়েছে। সব মিলিয়ে এই সংসদের যে নিরাপত্তায় বিঘ্ন করার ঘটনা, সেটি কিন্তু জাতীয় রাজনীতিতে মস্ত বড় একটি ইস্যু হয়ে উঠেছে। রাজীব, সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। সংসদে হামলার চেষ্টার ঘটনায় আরো একজনের খোঁজ এবং সংসদে হামলায় কোন কোন ধারায় অভিযোগে মামলা, 120 অপরাধমূলক ষড়যন্ত্র, 452 অনধিকার প্রবেশ, 186 সরকারি কাজে বাধা, 353 অপরাধমূলক হামলা, ইউএপিএ 16-18 জঙ্গি কার্যকলাপ। আমাদের সঙ্গে রাজীব রয়েছে, রাজীবের সঙ্গে একটু কথা বলবো। রাজীব, ললিত ঝা নামের আরো এক ব্যক্তির খোঁজে পুলিশ। এই ললিত ঝা কে, কিভাবে তার নাম সামনে আসলো, সেই বিষয়টা একটু জানবো তোমার কাছ থেকে।
দেখো, গতকাল এই ঘটনা ঘটার পর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে ললিত ঝার নাম সামনে এসেছে এবং ধৃতদের মোবাইল নম্বর সার্চ করে ট্রেস করে তাদের মোবাইল যেগুলো তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে, যারা বাইরে ছিল তাদের কাছ থেকে তাদের জিজ্ঞাসাবাদের পরেই ললিত ঝার নাম সামনে আসে এবং জানা যায় ললিত ঝা তিনি এই ঘটনা যখনই ঘটেছে তখনই কয়েকজনকে সেই ভিডিও, অর্থাৎ এই ঘটনা ঘটার যে ভিডিও এবং সফল যে তাদের মিশন, সেই সফল মিশনের ভিডিও তারা পাঠিয়েছিল এনজিও কর্তাদের। এই এনজিওটি কোনটি এবং এই ললিত ঝা ঠিক কোন এলাকার বাসিন্দা, তার কি পরিচয়, তদন্তের স্বার্থে দিল্লি পুলিশ এখনই সেটা জানাতে চাইছে না। তাদের যেটা একটাই দাবি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তারা যেটা বলছেন যে ললিত ঝা কিন্তু খুব শীঘ্রই গ্রেপ্তার হবে এবং ললিত ঝা গ্রেপ্তার হলে এই ঘটনায় আর একটা পর্দা কিন্তু খুলবে। কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সেটা সামনে আসবে। আপাতত ধন্যবাদ রাজীব। পাশ দিলেন বিজেপি সাংসদ, ঢুকলেন দুজন, বাইরে আরো দুজন। দিল্লি পুলিশ জানাচ্ছে সব মিলিয়ে ছিলেন 6 জন। জুতোয় স্মোক ক্যান লুকিয়ে লোকসভায় আচমকা হামলা কিভাবে, উঠছে প্রশ্ন। এবং স্মৃতি ফিরল 2001-এর। ফিরল 2001-এর স্মৃতি। সংসদের জঙ্গি হামলার দিনই লোকসভার ভিতরে 2, বাইরেও হুলস্থুল, ধোঁয়া, স্লোগান। বুধবার জিরো আওয়ার চলাকালীন লোকসভার দর্শক আসন থেকে ঝাঁপ দেন 2 ব্যক্তি। অধিবেশনের মধ্যে মুহূর্তে ছড়ায় বিশৃঙ্খলা, আতঙ্ক। আমি ঠিক বক্তব্য রাখার মুহূর্তেই আমার ডান দিক থেকে যে উপরে যে গ্যালারি, সেই গ্যালারি থেকে একটা আওয়াজ উঠলো কি আমি যখন ঘুরে তাকাচ্ছি তখন দেখি আরেকজন লাফিয়ে পড়ছে এবং ওর হাতে একটা হচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, এরকম একটা জিনিস। কি হচ্ছে আমি জানি না, সেটা আমার তো খুবই ভয় লাগছে যেহেতু আমি বক্তব্য রাখছিলাম সেই সময়। Some people jumped down from the gallery. How many persons? And they are trying to run and beat, and some kind of gas is being thrown on the inside the house. লোকসভার ভিতরে ঢোকেন সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি নামে 2 ব্যক্তি। তাদের জুতোয় লুকোনো ছিল স্মোক ক্যান। লোকসভার মতো গুরুত্বপূর্ণ জায়গা, বাইরের দর্শককে ভিতরে ঢুকতে হলে টপকাতে হয় 8টি নিরাপত্তা বলয়। 8 দফা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে ঢুকলেন 2 ব্যক্তি, উঠছে প্রশ্ন। নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের ঘাড়ে তাদের দায়িত্ব নিতে হবে এই সিকিউরিটি ল্যাপসের জন্য। শুধু ইডি সিবিআই দিয়ে বিরোধী দলকে করো, কিন্তু আজকে তো ফেলিওর, টোটাল ব্যর্থতা হচ্ছে হোম মিনিস্ট্রি। যারা পার্লামেন্টের সিকিউরিটি দিতে পারে না তারা দেশের সিকিউরিটি দিতে পারে না। সাংসদ ছাড়া অন্যদের লোকসভা ভবনে ঢুকতে হলে পেরোতে হয় 8 দফা নিরাপত্তা বেষ্টনী। একজন দর্শককে প্রথমে পার হতে হয় লোকসভার মূল গেটের নিরাপত্তা, এরপর মেটাল ডিটেক্টর গেটের ভিতর দিয়ে যেতে হয় রিসেপশনে, তারপর তাকে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয় তল্লাশি। এরপর সাংসদের সুপারিশে পাস সংগ্রহ করতে হয়, এরপর দর্শকদের জন্য নির্দিষ্ট গেটে সেই ব্যক্তিকে পৌঁছতে হয়। इसका भी आपने निर्देश दिया है अध्यक्ष महोदय। तो मैं समझता हूं कि इस प्रकार से इस संसद के अंदर अराजक स्थिति पैदा करने का कोई औचित्य नहीं है। माननीय सदस्य, सब मैं इस बारे में, एक तो जो कल की घटना घटी है वो सुरक्षा से संबंधित, उसमें बदलाव की जरूरत है। और जो लोग इस समय भी राजनीति कर रहे हैं उनको मैं चाहता हूं वो देश के लिए काम करें। सब मैं मंत्री जी से पूछना चाहता हूं कि जो गंगा जी हरिद्वार से जहां से निकलती है और आखिर तक जाने में जो पॉल्यूशन से संबंधित हैं, क्या एसटीपी प्लांट के द्वारा ही निकला गया सफाई होने के बाद पानी गंगा में डलता है? क्या पूरे आंकड़े उनके पास हैं? मैं जानना चाहता हूं। माननीय अध्यक्ष महोदय, सम्मानीय सांसद महोदय ने जो प्रश्न किया है कि हरिद्वार से गंगा जी प्रारंभ होती है, मुझे लगता है कि उनको ठीक से संज्ञान में लेने की आवश्यकता है। गंगा जी देवप्रयाग से 3 धाराओं के मिलने के बाद में प्रारंभ होती है। गंगा जी के शुद्धिकरण के लिए माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में अविरल और निर्मल धारा बनी रही। इस दृष्टिकोण से जो इंटीग्रेटेड एफर्ट्स पिछले 10 साल में किए गए, उसके कारण से व्यापक सुधार गंगा नदी के पानी की गुणवत्ता में आया है।
148 से ज़्यादा स्थानों पर सीवेज ट्रीटमेंट प्लांट बना करके मुख्य धारा में जो अशुद्ध पानी सीधे छोड़ा जाता था उसको शुद्ध करके उस पानी को नदी में छोड़ना या अन्य उपयोग में लेने का व्यवस्था और विधान किया गया। माननीय अध्यक्ष महोदय, मैं माननीय सदस्य के प्रश्न के माध्यम से सदन के संज्ञान में लाना चाहता हूं कि पिछले 10 साल को यूनाइटेड नेशंस ने डिकेड ऑफ रिस्टोरेशन ऐसा मानते हुए पूरे विश्व भर से एंट्रीज को इनवाइट किया था और उन एंट्रीज के आधार पर जिस तरह से पिछले 10 साल में दुनिया भर की जो एंट्रीज आई उनके आधार पर जो यूनाइटेड नेशंस ने समीक्षा की है उसमें माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में चलने वाले इस मिशन गंगा को दुनिया के टॉप 10 रिस्टोरेशन प्रोजेक्ट में ऐसा सम्मिलित किया गया है। एक एक बूंद पानी जो सूवेज का आता है, सूवेज ट्रीटमेंट प्लांट में आता है, वो क्वालिफाइंग स्टैंडर्ड जो है नदी के पानी की जिस तरह की अपेक्षा है उस तरह का बना करके ही नदी में छोड़ा जाए। इसको सुनिश्चित करने के लिए हम सारे सूवेज ट्रीटमेंट प्लांट्स पर काम कर रहे हैं। माननीय मंत्री जी से कहना चाहता हूं कि वो तो हमें पता है गंगा जी कहाँ से निकली है, लेकिन जो एसटीपी प्लांट आपने कौन से पहाड़ पे जाके लगवाया, जरा मंत्री जवाब दे दे मुझ पर आरोप लगाने से पहले। दूसरा, मैं साफ साफ कहना चाहता हूँ हरिद्वार से आगे जो माननीय अटल बिहारी जी যে ছবি আপনারা দেখলেন সংসদে হই হট্টগোল, কারণ গতকালই আমরা দেখেছি অধিবেশন চলাকালীন দর্শক আসন থেকে ঝাঁপ দুজনের স্মোক ক্যান নিয়ে হামলার চেষ্টা এবং সেই ঘটনায় নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠে গেছে আর সে কারণেই আজ যে ছবি আমরা দেখছি সংসদে হই হট্টগোল। मैंने आपको पत्र भी कई बार लिखे हैं, उन मिट्टी को निकाल के हमारे सारे एमपी से डबल এটাও তো টেররিস্ট অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এই মুহূর্তে ভবানীপুরের দিকে নজর রাখবো। কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। ভবানীপুরে কয়লা পাচার কাণ্ডে সিবিআই তল্লাশি। অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে সিবিআই তল্লাশি। আরো বিস্তারিত বলবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো ভবানীপুরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত সিআইএসএফ কনস্টেবল শ্যামল সিংহ তার নাম। মূলত তিনি মিডিয়েটর অর্থাৎ মিডিলম্যান হিসেবে কাজ করেছিলেন এই কয়লা পাচার মামলায়। কয়লা পাচারকারীদের সঙ্গে সিআইএসএফ জওয়ানদের যে যোগ সাজেছে সব উঠে এসছে কয়লা পাচারে। এই শ্যামল সিংহ তিনি মিডিয়েটর ছিলেন। মিডিয়েটর থাকা বাবদ তিনি একটা লাভের অংশ অর্থাৎ কয়লা পাচার করে যে লাভের টাকা বা প্রোটেকশন মানি পাঠিয়ে দিতেন লালা ওরফে পারে, সেই প্রোটেকশন মানি কিন্তু এই শ্যামল সিংহের কাছে কিন্তু উঠেছিল। অন্যদিকে আজকে 10টি জায়গাতে সিবিআই অভিযান চালানো হচ্ছে কয়লা পাচার মামলাতে। সেক্ষেত্রে আমরা যেমন ভবানীপুর পাচ্ছি, একইভাবে কিন্তু মালদা, অন্যদিকে আসানসোলে একজন হ্যান্ডলার যে হচ্ছে মূলত অনুপ মাঝি ঘনিষ্ঠ হ্যান্ডলার, তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআই তরফে। এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা ভবানীপুরে শ্যামল সিংহের বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি আধিকারিকদের কয়েকজন ইতিমধ্যে তারা ভবানীপুর থানায় এসেছেন তাদের অফিসিয়াল দৃষ্টি কার্যক্রম করার জন্য। বেশ অমিত, শহর কলকাতার পাশাপাশি এবার জেলার দিকে নজর রাখবো, কারণ একাধিক জায়গায় কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। মালদার দিকে নজর রাখবো, কারণ মালদাতেও সিবিআই তল্লাশি। কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি। মালদার রতুয়ায় সিবিআই তল্লাশি। মালদায় প্রাক্তন সিআইএসএফ কর্মীর বাড়িতে তল্লাশি। একাধিক জায়গায় সিবিআই তল্লাশি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেবক রয়েছে আমাদের সঙ্গে। সেবক, কি আপডেট রয়েছে? দেখো, মালদহের রতুয়ার কাহালায় শ্যামল সিং নামে এক ব্যক্তি, তার বাড়িতে সিবিআই তল্লাশি বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সি নিশ্চিত সম্ভাব্য সিবিআই তল্লাশি। কয়লা পাচারের ঘটনায় এই তল্লাশি এমনটাই প্রাথমিক ভাবে উঠে আসছে। এই শ্যামল সিং প্রাক্তন সিআইএসএফ কর্মী এবং বর্তমানে তিনি বেশ কিছুদিন ধরে কয়লার ব্যবসা করছিলেন। তিনি সিআইএসএফ এ থাকাকালীন আসানসোলে কর্মরত ছিলেন, এমনটাও কিন্তু লিঙ্ক একটা পাওয়া যাচ্ছে। বাড়িতে প্যান্ডেল করা রয়েছে, সম্ভবত কোনো অনুষ্ঠানও রয়েছে।
একদমই, দেখো আগামীকাল তার ভাইজির বিয়ের অনুষ্ঠানেরই প্রস্তুতি শেষ পর্যায়ে ছিল। সেই সময় আজকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় এজেন্সি তারা গাড়ি নিয়ে আসে এবং বিএসএফ সঙ্গে রয়েছে, বিএসএফ বাড়ি ঘিরে ফেলেছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানছি, পরিবারের সমস্ত সদস্য তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই যার খোঁজে এখানে সিবিআই হানা বলে জানা যাচ্ছে শ্যামল সিং, তিনি এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন। গত কয়েক বছরে তার সম্পত্তি কিন্তু প্রচুর বেড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এই সম্পত্তির উৎস কি, কিভাবে তিনি এত সম্পত্তি করলেন, সবটাই কিন্তু সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির র্যাডারে এমনটাই জানা যাচ্ছে। আর এই কারণেই তার খোঁজে আজ সকালে আচমকা হানা এবং কটা নাগাদ সিবিআই আধিকারিকরা তার বাড়িতে আসেন? দেখো, যেটা জানা যাচ্ছে সকাল 9টা নাগাদ সিবিআই দল তারা ওই বাড়িতে পৌঁছন। এরপরেই বাড়িতে বাইরের লোক আসা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশেপাশে কোনো লোককেই ঘেঁষতে দেওয়া হচ্ছে না। বাড়ির পরিবারের সদস্যদেরকেও আর কোথাও কাউকেই বেরোতে দেওয়া হয়নি এবং তারা যাতে বাইরে কোনো রকম যোগাযোগ করতে না পারেন, এর জন্যই কিন্তু মোবাইল ফোন সব বাজেয়াপ্ত করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে একটা বিষয় একটু জানতে চাইবো, তল্লাশি অভিযান তো চলছে, সিআইএসএফ কর্মী প্রাক্তন শ্যামল সিং, তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? একদমই, যেটা জানা যাচ্ছে শ্যামল সিং এই মুহূর্তে বাড়িতেই রয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা এবং তার কাছে তার সম্পত্তির উৎস কি, এত সম্পত্তি কিভাবে তার বেড়েছে, সবটাই কিন্তু তার খোঁজ করে দেখা হচ্ছে। এবং যে কয়লা ব্যবসার কথা বলা হচ্ছে, সেই কয়লা ব্যবসায় তার রোল কি ছিল, তিনি কিভাবে এই ব্যবসার সঙ্গে যুক্ত, তার সঙ্গে আর কার কার এই ব্যবসায় লিঙ্ক আছে, কয়লার বেআইনি কারবার সম্পর্কে কি তথ্য তিনি জানেন, সবটাই কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। বেশ সেবক, কয়লা পাচার মামলায় সিবিআই তল্লাশি, আজ একাধিক জায়গায় সিবিআই তল্লাশি। যেমন ভবানীপুরে কয়লা পাচার কাণ্ডে সিবিআই তল্লাশি চলছে, তেমন মালদাতেও ভবানীপুরের ছবি আপনাদের দেখাচ্ছে। অন্যদিকে সকাল 9টা নাগাদ রতুয়াতে প্রাক্তন সিআইএসএফ এর বাড়িতেও পৌঁছে যান সিবিআই তল্লাশিরা এবং বাড়ির প্রত্যেকের মোবাইল সিজ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যবসায়ী শ্যামল সিংকে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। ভবানীপুর এবং রতুয়ার ছবি দেখছেন, যেখানে সকাল থেকেই সিবিআই তল্লাশি। এছাড়াও রাজ্যের একাধিক জেলায় সিবিআই তল্লাশি কয়লা পাচার মামলায়।